প্রিয় শিক্ষার্থীরা, আলু পড়া সাহিত্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো বরুচণ্ডী দাসের কাব্য অর্থাৎ মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। প্রিলি পরীক্ষায় যেসব ছোট ছোট প্রশ্ন আসে সেগুলো এই আলোচনায় থাকবে। পাশাপাশি আমরা পুরো কাহিনীকে ধারাবাহিকভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে একই সাথে রিটেনের প্রস্তুতি হয়ে যায় এবং কোনো ধরনের কনফিউশন না থাকে। তাহলে চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। কোন যুগের? মধ্যযুগের। কার রচিত? বরুচণ্ডী দাসের রচিত। বলা হচ্ছে এটি হচ্ছে প্রথম সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা কাব্যগ্রন্থ। এর আগেও আমরা চর্যাপদ পেয়েছি, কিন্তু চর্যাপদের ভাষা নিয়ে এক ধরনের দ্বিধা ছিল, বিতর্ক ছিল, এটা কি বাংলায় রচিত না অন্য কোনো ভাষায় রচিত। শ্রীকৃষ্ণ কীর্তনের ব্যাপারে সবাই একমত, এটি বাংলা কাব্যগ্রন্থ। বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। চর্যাপদের পর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দ্বিতীয় স্থানে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাটকীয় ভঙ্গিতে লেখা। কোন ভঙ্গিতে? নাটকীয় ভঙ্গিতে, গীত সংলাপের মাধ্যমে। এই যে সংলাপ, ডায়লগ, কনভারসেশন, এগুলো নাটকের একটা অন্যতম অঙ্গ। রাধা কৃষ্ণের প্রেম কাহিনী বর্ণনা করে। তাহলে নাটকের মাধ্যমে কি বর্ণনা করে? রাধা কৃষ্ণের প্রেম কাহিনী বর্ণনা করে। এটি নাট্যগীতি পাঁচালী কাব্য। এটি কোন ধরনের কাব্য? পাঁচালী কাব্য। এই পাঁচালী কাকে বলবো আমরা? এটা এক ধরনের ফোক সং বা লোকগান। তবে প্রকরণের দিক থেকে এটা হচ্ছে পদাবলী। দুইটা জিনিস পেলাম, এটা হচ্ছে পাঁচালী এবং এটা হচ্ছে একই সাথে পদাবলী, প্রকরণ, স্ট্রাকচারাল ফরম্যাটের দিক থেকে। কৃষ্ণের প্রেম লীলা নিয়ে ধর্মীয় সঙ্গীত এটি। তো বিভিন্ন সোর্স থেকে আসলে এই কাহিনীটা নেওয়া, যেমন ভাগবত পুরাণ এবং অন্যান্য যেসব পুরাণ আছে, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, জয়দেবের গীতগোবিন্দ কাব্য থেকেও এটি প্রভাবিত। এবং গ্রামীণ সমাজে প্রচলিত যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী আছে, সেই কাহিনীর আদলে এটি নির্মিত। একভাবে রাধা কৃষ্ণের প্রেম আমরা হয়তো দেখছি, কিন্তু এটি জীবকুলের আকুলতা কার প্রতি? ঈশ্বর বা স্রষ্টার প্রতি। আমরা পুরো কাব্যের খণ্ডভিত্তিক কাহিনী জেনে নেব, যাতে করে প্রত্যেকটা খণ্ড আমাদের মাথায় চলে আসে এবং পাশাপাশি পুরো ঘটনা সম্পর্কে যেন আমাদের স্পষ্ট ধারণা থাকে। যেমন প্রথম খণ্ড হচ্ছে জন্মখণ্ড। বলা হচ্ছে জন্মখণ্ডে কৃষ্ণ কংসকে বধের উদ্দেশ্যে দেবকী বাসুদেবের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। তাহলে কৃষ্ণ যে পৃথিবীতে এলেন, কি হিসেবে এলেন? তিনি এলেন দেবকী এবং বাসুদেবের পুত্র হিসেবে। কাকে দমন করার জন্য? কংসকে বধ করার জন্য। এই কংসকে দুষ্ট প্রকৃতির প্রজাপীড়নকারী ভোজ বংশীয় রাজা। তাহলে কাকে মারার জন্য আসছে? কংসকে। কার ঘরে জন্ম নিয়েছে? দেবকী বাসুদেবের ঘরে। কংসের ভয়ে গোপনে বৃন্দাবনে নন্দগোপের ঘরে প্রতিপালিত হন। রাধা সাগর গোয়ালার কন্যা হিসেবে জন্ম নেন। অল্প বয়সে তার বিয়ে হয় কার সাথে? আয়ান ঘোষের সঙ্গে। আর বরাই নামে এই যে একজন খুবই গুরুত্বপূর্ণ চরিত্র, তিনি ছিলেন রাধার তত্ত্বাবধায়ক, টেক কেয়ার করার জন্য। তাম্বুলখণ্ডে আমরা দেখতে পাবো বরাই রাধার রূপের বর্ণনা, কৃষ্ণকে দিয়ে তার মনে প্রেম জাগায়। তাহলে এই যে কৃষ্ণের মনে রাধার প্রতি প্রেম, এটা তৈরি করলো কে? বরাই। কিভাবে? তার রূপের বর্ণনা করে। কৃষ্ণ রাধার জন্য পান এবং ফুলের উপহার পাঠায়। তখন বিবাহিত রাধা এই পর্যায়ে ভালো এবং সে কি করে? তার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে। তৃতীয় খণ্ড হচ্ছে দানখণ্ড। মথুরায় দুধ দই বিক্রির পথে কৃষ্ণ রাধা এবং গোপীদের পথ রোধ করে শুল্ক দাবি করে। কে? রাধা এবং তার বান্ধবী যারা আছে গোপী, তাদেরকে পথ আটকায় কৃষ্ণ এবং শুল্ক দাবি করে। রাধা প্রত্যাখ্যান করলে কৃষ্ণ বল প্রয়োগ করে তার সঙ্গ লাভ করে। এখান থেকেই শুরু হচ্ছে মেন ঝামেলা। কৃষ্ণ প্রথম তাকে সম্ভোগ করে ফোর্সফুলি। চতুর্থ খণ্ড হচ্ছে নৌকা খণ্ড। কৃষ্ণ মাঝির ছদ্মবেশে রাধাকে নৌকায় তুলে মাঝ নদীতে ডুবিয়ে তার সঙ্গ লাভ করে। রাধার লোকলজ্জার ভয়ে বলে কৃষ্ণ তার জীবন বাঁচিয়েছে। পরে আমরা দেখব কৃষ্ণের কাছ থেকে সে সম্ভোগের পরেও এই ঘটনাটা গোপন রাখছে এবং পজিটিভ ভাবে সমাজের কাছে কৃষ্ণকে তুলে ধরছে, বলছে যে কৃষ্ণ তার জীবন বাঁচিয়েছে। ভার খণ্ডে আমরা দেখি রাধা কৃষ্ণকে এড়িয়ে চলে। বরাইয়ের প্ররোচনায় রাধা দুধ দই বিক্রিতে বের হয়। কৃষ্ণ ছদ্মবেশে মজুর হয়ে ভার বহন করে আলিঙ্গনের বিনিময়ে। এর আগে আমরা দেখেছি কৃষ্ণ মাঝির ছদ্মবেশে তাকে নৌকায় তুলেছে। এখানে আমরা দেখছি যে মজুরের ছদ্মবেশে ভার বহন করছে। তাহলে এখানে আমরা বারবার দেখি কৃষ্ণ তার রূপ বদল করছে, অর্থাৎ তার ছদ্মবেশ পরিবর্তন করছে। ছট্ট খণ্ডে আমরা দেখতে পাবো, ছট্ট মানে ছাতা। মথুরা থেকে ফেরার পথে কৃষ্ণ রাধার জন্য ছাতা ধরে। রাধা আলিঙ্গনের প্রতিশ্রুতি না দিয়ে তাকে বৃন্দাবন পর্যন্ত ছাতা ধরায়, কিন্তু প্রতিশ্রুতি পূরণ করে না। কৃষ্ণ রাধার মাথায় ছাতা ধরে, কিন্তু বিনিময়ে সে বলে যে আমি তোমাকে আলিঙ্গন করবো, এই আলিঙ্গন করে না। এবং পুরুষকে যখন এই ধরনের সুযোগ দেয়া হয় বা এই ধরনের প্রতিশ্রুতি দেয়া হয় এবং রক্ষা করে না নারীর পক্ষ থেকে, তখন কি দেখা যায়? তখন দেখা যায় পুরুষদের মধ্যে এক ধরনের
বেকুলতা বা আকুলতা কাজ করে। এর পরের খণ্ড হচ্ছে বৃন্দাবন খণ্ড। বরাইয়ের অনুরোধে কৃষ্ণ বৃন্দাবনকে ফুলে ফলে সাজায়। রাধা এবং গোপীরা শোভা দেখে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় এবং ওই যে বৃন্দাবনের যে পরিবেশ সাজানো হলো সেখানে রাধা কৃষ্ণের মিলন ঘটে। অষ্টম খণ্ড হচ্ছে কালীয় দমন খণ্ড। কৃষ্ণ যমুনার বিষাক্ত কালীয়নাগকে পরাজিত করে দক্ষিণ সাগরে পাঠায়। কে পাঠায়? কৃষ্ণ পাঠায়। কিন্তু এই যে কালীয়নাগের সাথে ফাইট করছে, এই সময় কৃষ্ণকে নিয়ে একটু দুশ্চিন্তা করে কে? রাধা। এবং কৃষ্ণের প্রতি তার এক ধরনের গভীর কাতরতা প্রকাশ পায়। এরপরে যমুনা খণ্ড। রাধা এবং গোপীরা যমুনায় জল আনতে যায়। কৃষ্ণ জলে ডুব দিয়ে লুকিয়ে কদম গাছে ওঠে। সবাই মনে করে কৃষ্ণ ডুবে গেছে। রাধা এবং তার সখীরা তখন কৃষ্ণকে খুঁজতে থাকে পানির মধ্যে, কিন্তু এর মধ্যে দেখা যায় কৃষ্ণ এসে কি করে? গোপীদের কাপড় বস্ত্র চুরি করে সে আবার গাছে লুকায়। এর পরের খণ্ডটা হচ্ছে হার খণ্ড। কৃষ্ণ এই অংশে দেখা যাচ্ছে যমুনা খণ্ডে বস্ত্র চুরি করে, হার খণ্ডে সে হার চুরি করে। কৃষ্ণ রাধার গজমতির হার চুরি করে। রাধা কৃষ্ণের পালিতা মা যশোদার কাছে নালিশ করে। এখানে আরেকটা তথ্য পেলাম, কৃষ্ণের পালিতা মাকে যশোদা তার কাছে কি করে? নালিশ করে। কৃষ্ণ মিথ্যা বলে রাধা তার মামি, তাই সে হার চুরি করেনি। ওই সময় কৃষ্ণ মিথ্যা বলে যে সে কি করেনি? চুরি করেনি। বরাই রাধার স্বামী আয়ানের কাছে বলে বনের কাঁটায় হার ছিন্ন হয়ে গেছে। বরাই তো এই প্রেমের মূল অনুঘটক বা এক ধরনের দূতি, এখানে সে ঘটকালির কাজ করছে। তো সেসব ক্ষেত্রে যদি আয়ান ঘোষ জানতে পারে, এই কারণে বরাই মিথ্যা কথা তার কাছে জানায় এবং বলে যে বনের কাঁটায় হার ছিন্ন হয়ে গেছে, কাঁটার সাথে লেগে হার ছিঁড়ে গেছে। এর পরের অংশে আমরা দেখব বান খণ্ড। কৃষ্ণ রাধার উপর ক্ষুব্ধ হয়ে তাকে মদন বান নিক্ষেপ করে। রাধা মূর্ছিত হয়ে কৃষ্ণের প্রেমে কাতর হয় এবং তাকে খুঁজে বেড়ায়। এরপরে হচ্ছে বংশীখণ্ড। কৃষ্ণের বাঁশির সুরে রাধার মন অস্থির। কৃষ্ণর যে নর্মাল ছবিগুলো পাওয়া যায় সেখানে দেখা যায় যে কৃষ্ণের হাতে সবসময় বাঁশি থাকে। তাহলে এই যে কৃষ্ণের বাঁশির সুরে রাধার মন অস্থির হয়ে পড়ে। বরাইয়ের পরামর্শে রাধা কৃষ্ণের বাঁশি চুরি করে। কৃষ্ণ কথা দিয়ে বাঁশি ফিরে পায়, প্রতিশ্রুতি দেয় রাধাকে ত্যাগ না করার। এই যে বরাই বারবার সে পরামর্শ দিচ্ছে, এই ক্যারেক্টারটা এখানে গুরুত্বপূর্ণ। এই ঘটনা প্রবাহের মধ্যে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, যেমন নৌকা খণ্ডে দেখি কৃষ্ণ মাঝির ছদ্মবেশ ধরে, ভারখণ্ডে দেখি সে মজুরের ছদ্মবেশ ধরে, সে বস্ত্র চুরি করে। এই জিনিসগুলো রাধাকে ইমপ্রেস করার এক ধরনের পথ বা পদ্ধতি। তো রাধাও কিন্তু এখন এই বিষয়টা শিখে যাচ্ছে। সে কি করে? কৃষ্ণের বাঁশি লুকিয়ে রাখে। কৃষ্ণর কাছে বাঁশি গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাতে কৃষ্ণ তাকে কথা দেয় যে তাকে ছেড়ে যাবে না এবং এই প্রতিশ্রুতিতে বাঁশি ফিরে পায়। 13 নম্বর খণ্ড হচ্ছে রাধা বিরহ খণ্ড। এই খণ্ড থেকে আলাদাভাবে বিসিএসেও প্রশ্ন আসে। কৃষ্ণ রাধার প্রতি উদাসীন। রাধা বিরহে কাতর হয়ে কৃষ্ণকে খুঁজে পায় বৃন্দাবনে। বরাইয়ের মধ্যস্থতায় তাদের আবার মিলন হয়। রাধা ঘুমালে কৃষ্ণ কংসবধে মথুরায় চলে যায়। রাধা আবার বিরহে কাতর। কিন্তু এই মোমেন্টে আমরা দেখি কৃষ্ণ আর ফিরতে চায় না। কোন জায়গা থেকে সে ফিরতে চায় না? মথুরা থেকে ফিরতে চায় না। তাহলে আমরা দুইটা জায়গায় পেলাম, একটা হচ্ছে বৃন্দাবন যেখানে তাদের প্রেম হচ্ছে, মিলন হচ্ছে, ফুলে ফলে সাজানো হচ্ছে। এরপরে কংসবধের জন্য কৃষ্ণ মথুরা চলে যাচ্ছে। সে যে রাধাকে কথা দিয়েছে এই কথাটা রাখতে চায় না। পুরো ঘটনায় আমরা দেখবো যে কৃষ্ণ রাধার প্রতি বেকুল আকুল, কিন্তু ঘটনার শেষে রাধা তার প্রতি পাগল হয়ে যাচ্ছে স্বামীকে ছেড়ে দিয়ে। কিন্তু ওই মহা মুহূর্তে গিয়ে কে চলে যাচ্ছে? চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণ। কাকে রেখে? রাধাকে রেখে। এবং সে ফিরতে চাচ্ছে না। রাধা তখন কি হয়ে যাবে? বেকুল হয়ে যাবে। তো এই জায়গা থেকে পুঁথি হচ্ছে খণ্ডিত। এরপর কাহিনী কি হয়েছে আমরা জানি না, অর্থাৎ পুরো কাব্যের এই অংশটা পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাধারণ পরিচয় আমরা জানি, যেগুলো প্রেলিতে আসে। রচয়িতাকে বরুচণ্ডী দাস, তার নাম হচ্ছে অনন্ত চণ্ডী দাস বা অনন্ত বরুচণ্ডী দাস। বরু তার কৌলিন্য উপাধি, কুল বা বংশের উপাধি। চণ্ডীদাস হচ্ছে তার গুরু প্রদত্ত নাম। এখন যদি বরু চণ্ডীদাস নিয়ে প্রশ্ন আসে, বেশ কয়েকটা লাইন কিন্তু লেখা যাবে যে তার নাম হচ্ছে অনন্ত চণ্ডীদাস, বরু তার কৌলিন্য উপাধি, চণ্ডীদাস তার গুরুদত্ত নাম। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কবে, এটা নিয়ে পণ্ডিতদের গবেষণা আছে। শহীদুল্লাহর মতে 1340 থেকে 1440, এই 100 বছরের ভেতর কোনো একটা সময়ে। রাধা গোবিন্দ বসাকের মতে 1450 থেকে 1500, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মনে 1500 খ্রিস্টাব্দের কিছু পূর্বে। পুঁথির চিরকুট অনুসারে এটা হচ্ছে 1682 সাল বা 1089 বঙ্গাব্দ। তবে পুঁথির যে চিরকুট, এটা রচনাকাল হিসেবে যাবে না, এটা ঠিক পুঁথিতে এই সময়কালটা ছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক কে? বসন্ত রঞ্জন রায়, বিদ্যৎ বল্লভ। কে? বিদ্যৎ বল্লভ। এটার উচ্চারণ হবে বিদ্যৎ বল্লভ। আবিষ্কারের সময় এবং স্থান কোথায়? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে একটা গোয়াল ঘরের মাচায় এটা পাওয়া যায়। কয় সালে? 1909 সালে। কত সালে? 1909 সালে। আর এটি প্রকাশিত হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায়। পুঁথির প্রথম এবং শেষাংশ খণ্ডিত থাকায় কবির দেওয়া নাম জানা যায় না। সম্পাদক বসন্ত রঞ্জন রায় কৃষ্ণলীলা বিষয়বস্তু এবং কিংবদন্তি অনুসারে কাব্যের নামকরণ করেন।
শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে এই নামটা অ্যাকচুয়ালি দেওয়া বসন্ত রঞ্জন রায়ের। কাব্যটি ১৩ খণ্ড এবং ৪১৮টি পদ বা লাইনে বিভক্ত। প্রকরণ আমরা বলেছি এটা হচ্ছে নাট্যগীতি পাঁচালী কাব্য, তবে প্রকরণের দিক থেকে পদাবলী ইন্ট্রোতে বলেছি। এটার প্রধান চরিত্র তিনটা, রাধা, কৃষ্ণ এবং বরাই। গোপীদের কথাও বলতে পারি। এই গোপী শব্দটা আসলে একক হিসেবে আমরা চিন্তা করতে পারি না, বরং এই গোপী হচ্ছে কালেকটিভ ফরম্যাটে আছে রাধার অন্যান্য যত ফ্রেন্ড আছে তারা। বিষয়বস্তু আসলে কি? বিষয়বস্তু হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী। ভাগবত ও জয়দেবের গীত গোবিন্দের প্রভাব আছে এখানে। গ্রামীণ সমাজের প্রচলিত যে গল্প আছে সেগুলো থেকেও এটার কাহিনী নেওয়া হয়েছে এবং কৃষ্ণ এখানে পরমাত্মা, রাধা জীবাত্মা, বরাই হচ্ছে মিলনের দূত। এবার লেখকের পরিচয় আমরা জানতে পারি এখান থেকে যে তার নাম হচ্ছে অনন্ত চণ্ডীদাস। বরুটা হচ্ছে তার কৌলিন্য উপাধি, চণ্ডীদাস গুরুদত্ত নাম। একটু আগে যেমনটা বললাম, তার জন্মকাল সম্ভবত চতুর্দশ শতকের মাঝামাঝি বা শেষ ভাগ। তার জন্ম কোথায়? বীরভূমের নানুর বা বাঁকুড়ার ছাতনা। এইটা হচ্ছে মতান্তরে, আসলে ছাতনা হবে কি হবে না। রচনা, তার অন্যতম রচনা কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর তিনি হচ্ছেন আদি রচয়িতা। কে? বরু চণ্ডীদাস। এবার চণ্ডীদাস সমস্যাটা আসলে কি? চণ্ডীদাস নামে মধ্যযুগে আমরা অনেক কবির নাম পাই। বরু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং চণ্ডীদাস নামে একাধিক কবির ভণিতা পাওয়া যায়। মানে এই চণ্ডীদাস নামটা কবিতার কোনো না কোনো লাইনে ছিল, অর্থাৎ ভণিতা হিসেবে ব্যবহৃত হতো। এই চণ্ডীদাস নামটা থাকলে সবাই তাদের পদ আস্বাদন করে, সেক্ষেত্রে অখ্যাত কবিরাও তাদের নামের সাথে চণ্ডীদাস যুক্ত করতেন। তো এটা নিয়ে মেন বিতর্ক কোনটা? মেন বিতর্ক হচ্ছে চণ্ডীদাস এক ব্যক্তি না একাধিক ব্যক্তি, তাদের সময়কাল আসলে কি, এই বিতর্কটা এখনো রয়ে গেছে। মোটা দাগে আমরা এরকম চারটা চণ্ডীদাসের কথা জানি। এবার শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কারক একজন, তাহলে আমরা কি কি পাচ্ছি? একটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, দ্বিতীয়ত হচ্ছে বরু চণ্ডীদাসের পরিচয়। আবার এই চণ্ডীদাস নিয়ে সমস্যাও আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক যিনি, অর্থাৎ বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, তিনি বাঁকুড়ার বেলিয়াতোরের অভিজাত এবং বিদ্যানুরাগী একটা পরিবারে জন্ম নেন। বাবার নাম হচ্ছে রামনারায়ণ রায়। শিল্পী যামিনী রায় হচ্ছে তার জ্ঞাতি ভ্রাতা। তার কীর্তি বা কাজ সম্পর্কে বলা হচ্ছে যে তিনি ১৯০৯ সালে কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন। এটা গুরুত্বপূর্ণ যে একটা গোয়াল ঘরের মাচায় যে বইটা পাওয়া গেল সেটিকে আমরা মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন হিসেবে চিহ্নিত করছি, তাই না? সারা জীবনে তিনি প্রায় ৮০০ পুঁথি সংগ্রহ করেন এবং বঙ্গীয় সাহিত্য পরিষদে দান করেন। এটা কিন্তু বিশাল কাজ যে ৮০০ পুঁথি একজনই সংগ্রহ করেছেন। তার অন্যান্য কৃতিত্বের মধ্যে আছে বেঙ্গল একাডেমি অফ লিটারেচারের সদস্য তিনি, পরে বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্য হয়েছেন। ১৯১৯ থেকে ১৯৩২ পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি অধ্যাপক মানুষ। এইগুলো গেল বসন্ত রঞ্জন রায়ের পরিচয়, চণ্ডীদাসের পরিচয়। এবার আমরা প্রধান চরিত্রগুলো দেখি। এখানে রাধা আছে। রাধার পৌরাণিক ভূমিকা, পৌরাণিক মিনস মিথোলজিক্যাল, হিন্দু মিথে তার ভূমিকাটা আসলে কি? সে হচ্ছে জীবাত্মার প্রতীক। এই জীবাত্মা কারা? মানুষ। পরমাত্মা হচ্ছে কৃষ্ণ, সে স্রষ্টার প্রতীক। তাহলে এই যে রাধা, সে রক্ত মাংসের সুন্দরী নারী, কৃষ্ণের প্রেমিকা, অল্প বয়সে আয়ন ঘোষের সঙ্গে বিবাহিত, দেহ চেতনা এবং প্রেম চেতনায় পরিপূর্ণ। তাহলে এই কাব্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দেহ চেতনা এবং প্রেম চেতনা। পুরো কাব্যের যে কাহিনী আছে সেখানে দেখা যাবে যে নানা ধরনের শারীরিক সম্ভোগ, সেক্সের বিবরণ আছে। এবার কৃষ্ণ হচ্ছে পরমাত্মা বা ভগবানের প্রতীক। রক্ত মাংসের সুদর্শন রাখাল বালক, সে বাঁশি বাজায়। রাধার প্রেমিক, প্রেম এবং দৈহিক কামনায় পূর্ণ। তার মধ্যেও কি আছে? কামনা আছে। আর বরাই হচ্ছে মিলনের দূতী, এখানকার ঘটক। যে রাধার দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত পিসিমা, রাধা কৃষ্ণের প্রেমের সম্পর্ক সৃষ্টিতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবার আমরা যদি রাধা চরিত্রকে বিশ্লেষণ করি তাহলে দেখবো যে রাধা কাব্যের মধ্যমণি। পৌরাণিকভাবে সে জীবাত্মার প্রতীক হলেও এখানে রক্ত মাংসের নারী। জীবাত্মার প্রতীক সে পৌরাণিকভাবে, কিন্তু কাব্যে তাকে উপস্থাপন করা হয়েছে রক্ত মাংসের নারী। তার স্বামী আছে, কিন্তু তারপরেও সে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং বলা হচ্ছে সে প্রেম এবং দেহ চেতনায় পরিপূর্ণ। তার মধ্যে প্রেমের তাড়না আছে, দেহের চাহিদাটা আছে। মনস্তাত্ত্বিক বিকাশটা কিভাবে হচ্ছে? সে ১১ বছরের একটা বালিকা ছিল, কিন্তু তার মধ্যে প্রেম চেতনায় পরিণত একটা নারীকে দেখতে পাই, যে কিনা কৃষ্ণর জন্য কাতর হয়। কৃষ্ণর জন্য সে স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে। তো বংশীখণ্ডের এই রাধা চরিত্রের পূর্ণাঙ্গ রূপটা প্রকাশিত হয়। এবার তার মনস্তত্ত্বটা ঠিক কেমন? সে সামাজিক নিয়ম নীতি, পাপ পুণ্যের ধারণা তার মধ্যে আছে, কিন্তু প্রেমের জাগরণ যখন তার মধ্যে হয়, দেহ চেতনা, কাম চেতনা যখন তার মধ্যে জাগ্রত হয়, তখন সে সমাজকে উপেক্ষা করে। কৃষ্ণের প্রতি অনুরাগে সমাজের গণ্ডি ভাঙার এক ধরনের প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা যায়। এবং এই যে তার কামনা, এটিকে আমরা নৌকাখণ্ডে বলপূর্বক যখন কৃষ্ণ তার সাথে মিলন করে, তখন তাকে দেখি এবার কাহানজি বড় কইল উপকার। সে কিন্তু খুশি হয়। রাধা চরিত্রের গুরুত্বটা আসলে কোথায়? সে আসলে একটা নারীর প্রতিনিধিত্ব করে না, মধ্যযুগের লাখো নারীর মনোবাসনার প্রতীক।
এই যে পরকীয়া সম্পর্ক, এটা মধ্যযুগেও ছিল এবং আমরা যদি খেয়াল করি দেখব যে এটা চর্যাপদের সময়েও এই বিষয়টা ছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গ্রামীণ জীবনের চিত্র, এটা নিয়ে বিসিএস এ প্রশ্ন আসে, নিবন্ধনে প্রশ্ন আসতে পারে। তো বিভিন্ন খণ্ডগুলো যেমন আমরা জানি যে খণ্ডের নামগুলো হচ্ছে তাম্বুল, পান, নৌকা, বৃন্দাবন, বংশী, বাঁশির কথা আছে, যমুনার কথা আছে, এগুলো গ্রামীণ জীবনের অনুষঙ্গ। চরিত্রের মধ্যে দেখবো যে কৃষ্ণ খুবই অশিক্ষিত, গ্রাম্য, বড়াই হচ্ছে কুটনি, রাধা হচ্ছে দুধ বিক্রেতা। জীবনযাত্রার মধ্যে আমরা দেখবো যে পান দেয়, যে লাকড়ি দিয়ে রান্না করা, বাঁশির সুরে রান্না নষ্ট হয়ে যাচ্ছে, মথুরা হাটে সে দুধ বিক্রি করতে যাচ্ছে, নদী পারাপারের কথা আছে, জাদু টোনার কথা আছে, ঝাড়ফুঁকের কথা আছে। অর্থনীতির বিষয়টা খেয়াল করলে দেখবো যে হাট কেন্দ্রিক অর্থনীতি, রাধার দুধ বিক্রি, কৃষ্ণের দ্বারা ছত্র ধরানো, মজুরের কাজ করা, এরকম অনেকগুলো বিষয় আমরা পাই। যেমনটা বলছিলাম যে রাধা বিরহ খণ্ড থেকে আলাদাভাবে প্রশ্ন আসে, তো এটার কাহিনী কি? কৃষ্ণ রাধার প্রতি উদাসীন থাকে, অর্থাৎ শেষ পর্বে আমরা গিয়ে দেখতে পাচ্ছি কৃষ্ণ রাধার প্রতি উদাসীন, যে কৃষ্ণ তাকে পাওয়ার জন্য এত ফাইট দিল, মজুরের ছদ্মবেশ ধারণ করলো, নৌকার মাঝির ছদ্মবেশ ধারণ করলো, বস্ত্র চুরি করলো, তাকে জোরপূর্বক সম্ভোগ করলো, সেই কৃষ্ণ তাকে আর এখন ভালোবাসে না। তখন মধুমাসে রাধা বিরহ কাতর, বড়াইয়ের মাধ্যমে সে কৃষ্ণকে খুঁজতে থাকে, বৃন্দাবনে কৃষ্ণকে পায়, কিন্তু কৃষ্ণ রাধার পূর্বের লাঞ্ছনার কারণে দূরে থাকে। কিন্তু ওই সময় আবার কৃষ্ণের মতিগতি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখা যায় যে এখানে কৃষ্ণ আগের লাঞ্ছনার কথা স্মরণ করে সে এখন আর রাধাকে সেই আগের মতো টাইম বা স্পেস দিচ্ছে না। তো মিলন হয় তাদের মধ্যে, বড়াইয়ের মধ্যস্থতায় রাধা কৃষ্ণের মিলন হয়। রাধা ঘুমিয়ে পড়লে কৃষ্ণ তখন কংসবধে মথুরা চলে যায়। এই পুরো প্রেম সম্পর্কের মধ্যে কৃষ্ণের এত অনুরাগ ছিল এবং সেই জায়গা থেকে এই পর্যায়ে এসে কৃষ্ণ তাকে ছেড়ে চলে যাচ্ছে। এই সময় বড়াই মথুরায় গিয়ে কৃষ্ণকে অনুরোধ করে, কিন্তু কৃষ্ণ তখন ফিরতে অস্বীকৃতি জানায়। অর্থাৎ এই কাব্যটা শুরু হয় কৃষ্ণের বেকুলতা দিয়ে, কিন্তু কাব্যটা শেষ হচ্ছে রাধার বেকুলতা দিয়ে। কিন্তু পুঁথি যেহেতু খণ্ডিত, আমরা সমাপ্তিটা জানতে পারি না, তবে অনুমান করা যায় যে রাধা কৃষ্ণের মিলন এখানে আছে। আঙ্গিক নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি, নাটকীয় ভঙ্গিতে লেখা, নাট্যগীতি, এটা পদাবলী সাহিত্য, ধামালি বা প্রেমগীত, এটা বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে নেওয়া হয়েছে, পৌরাণিক কাহিনী থেকে নেওয়া হয়েছে। তবে গ্রামীণ অনেক অপৌরাণিক কাহিনী, গ্রামীণ সমাজে মানুষের মুখে মুখে প্রচলিত যে কাহিনী আছে, সেটার গুরুত্ব এখানে আছে। ভাষার বৈশিষ্ট্য আমরা অনেক জায়গাতে দেখব, অধ্বনি হ্রাস, আ এবং আধ্বনির দীর্ঘ আ উচ্চারিত হয়েছে, অধ্বনি নেই এই কাব্যের মধ্যে, অনেক হয়ে গেছে অনেক, অতি হয়ে গেছে আতি, এরকম বেশ কিছু প্রভাব আমরা দেখি। প্রাকৃত প্রভাবিত এক ব্যঞ্জনের দ্বিত্বরূপ আমরা সর্বনামে পরিলক্ষিত হয়, যেমন গা, যাই, এরকম দেখতে পাই। ইকার স্ত্রীলিঙ্গ হয়, যেমন কমল, বদি, কোয়ালি, পাতলি। এক বচন এবং বহু বচনের একই রূপ ব্যবহার হয়, রা, রে, সবে, সগ্রল। নাম ধাতুর ব্যবহার আছে, চুম্বিলা, মুকুলিয়া, চিন্তিল। প্রথম অংশটা সহজ, বাকি অংশগুলো আপনারা মনে রাখার জন্য মুখস্থ করে নিতে পারেন, নাম ধাতুর ব্যবহার কিংবা এক বচন বহু বচনে কি কি রূপ আছে। আশা করছি পুরো বিষয়ের উপর স্পষ্ট ধারণা দিতে আমরা সক্ষম হয়েছি। তাদের অন্য কোনো টপিকে যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো এপিসোডে।